হে গোপাল দাদা, এ যাত্রা এই উৎপাতের হাত থেকে বাঁচিয়ে দাও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি আর কখনো তোমার জন্য রাখা সন্দেশের বাক্স থেকে সন্দেশ চুরি করে খাবো না। সত্যি বলছি, বাঁচাও আমায়, বাঁচাও ঠাকুর, ঠাকুর। যা যা বলছি, চলে যা এখান থেকে, যা। কাটা কাটা কয়েকটা শব্দ, একটা শান্ত অথচ ধারালো নারী কণ্ঠস্বর। ধীরে ধীরে চোখ খুলল সংকেত। আরে, একটু আগেই তো শেয়ালগুলো হিংস্রভাবে আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু এখন ওরাই এবার চুপ করে দাঁড়িয়ে পোষা কুকুরের মতো লেজ নাড়ছে। হ্যাঁ, শিয়ালগুলো আস্তে আস্তে চলে গেল। তারপরে সংকেতের চোখ পড়ল তার দিকে। মাত্র কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিল সে, কিন্তু অন্ধকারে তার মুখটা ঠিক মতো দেখা গেল না। যাও, চলে যাও, ওরা আর আসবে না। থ্যাংক ইউ। তুমি তুমি না থাকলে যে কি হতো আজ। আমার নাম সংকেত, সবাই কেতু বলে ডাকে। তুমি? মেয়েটা কোনো উত্তর দিল না। যেমন করে হঠাৎ এসেছিল তেমন করেই আবার হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। ওদিকে তার দেখা না পেয়ে বার কয়েক ডাকাডাকি শুরু করলো সংকেত। এই যে শুনছো, শুনছো? হ্যালো হ্যালো, এনিবডি দেয়ার? হ্যালো। নমস্কার শ্রোতা বন্ধু, শুনছেন থ্রিলার ডেন। মনের মতো গল্প শুনতে চাইছেন? আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনুন নতুন নতুন ভয়, রহস্য ও রোমাঞ্চকর গল্প। আমাদের আজকের নিবেদন লেখিকা শ্রীর কলমে শ্মশান যামিনী। কোথা যাইবেন বাবু? হ্যাঁ, কি কোথায় যাব? সত্যি তো তাই, কোথায় যাব আমি? কোথায় খুঁজবো 12 বছর আগের ফেলে আসা সেই অসমাপ্ত অতীতটাকে? দেখুন, যাইতে হইলি চলেন, নইলে অন্য প্যাসেঞ্জার দেখে নিতেছি বাবু। আরে দাঁড়াও, বলছি তুমি পোড়া কালীর শ্মশান যাবে? সে যাইবো, কিন্তু ভাড়া বেশি লাগবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো, আমাকে তো যেতেই হবে, ওখানে যেতেই হবে আমায়। রাজগঞ্জ জায়গাটা এখন কত বদলে গিয়েছে। আগে রাস্তার দুধার জুড়ে এত দোকানপাট, হোটেল, রেস্তোরাঁর কিছুই প্রায় ছিল না। জিটি থেকে নামতেই বেশ চোখে পড়ে। শ্মশানের আগেই গলির মুখের বুড়ো নিমতলা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেল রিকশাটা। বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরে কি হলো? এখানে দাঁড়িয়ে পড়লে কেন? ইস, কাজ যাইব না বাবু, এইখান থেকে হেঁটেই যেতে হইবা আপনারে। ও আচ্ছা, বেশ। যদিও সংকেত ভালোই বুঝতে পারল এই 12 বছরে রায়গঞ্জ জায়গাটার বদল শুধু বাইরে থেকেই হয়েছে। আসলে তো ভেতরে ভেতরে পুরনো অনেক কিছুই আজও সেই একই রকম আছে। পোড়া কালীর শ্মশান নিয়ে এখানকার লোকের মধ্যে জমে থাকা ভয়টা যে এখনো যায়নি, এসব ভেবেই নিজের মনে হাসল সংকেত। এসব 7-5 ভাবতে ভাবতেই ভাড়া মিটিয়ে দিয়ে চলেই আসছিল সে। হঠাৎ পেছন থেকে রিক্সাওয়ালাটা ডাক দিল তাকে। বাবু, ও বাবু, একটু দাঁড়ায় যান। কেন, আবার কি হলো? আগে যদি অপরাধ না নেন, ছোট মুখে একখান কথা কইতেছি বাবু। তো বেশ, শুনি কি কথা। কইতেছিলাম কি না, সন্দেহ হয়ে আসতেছে তো, তাই এখানে বেশিক্ষণ থাকবেন নি। এই জায়গাটা না ভালো নি। ও তাই? হ। সংকেত চক্রবর্তী ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, স্কুল সবটাই এই রায়গঞ্জেই কেটেছে তার। নামে গঞ্জ হলেও আসলে রায়গঞ্জ ছিল ছোটখাটো একটা মফস্বল এলাকা। পুরনো হলদেটে একটা বাড়ির একতলায় সপরিবারে থাকতো ওরা, আর দোতলাটা ছিল ভাড়া দেওয়া।
যদিও ঠাকুমা মারা যাওয়ার পর এখানকার সব পাট চুকিয়ে তারা সবাই পাকাপাকিভাবে কলকাতায় চলে গিয়েছিল। দীর্ঘ 12 বছর পর আবার রায়গঞ্জে এসেছে সংকেত, ফেলে আসা সেই অসমাপ্ত অতীতের বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজতে। আমাদের ছেলেবেলাটা ছিল একেবারে অন্যরকম। তখনও এখনকার মতো শহুরে ছোঁয়া লাগেনি এখানে। জেটিঘাট ছাড়িয়ে যে রাস্তাটা মেন রোড থেকে এসে সোজা বাঁদিক ধরে গিয়ে যে ছোট্ট সরু গলিটা, ওখানেই ছিল আমাদের বাড়ি। বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগতো প্রায় 20 মিনিট। আমি সাইকেল চালাতে পারতাম না, তাই হেঁটে হেঁটেই যাওয়া আসা করতাম। একটা অদ্ভুত নস্টালজিয়া ভিড় করে আসছে মনের মধ্যে। পোড়া কালীর শ্মশানের রাস্তাটা ধরলে স্কুল থেকে বাড়ি যাওয়ার রাস্তাটা বেশ শর্টকাট হতো, কিন্তু এদিকটা শুনশান ছিল বলে লোকজন কেন জানি না এড়িয়েই চলতো বরাবর। আমিও খুব দরকার না পড়লে আসতাম না এদিক দিয়ে, কিন্তু সেদিন। আজ তো বড় মাঠে খেলা আছে। কি রে সংকেত, যাবি নাকি? না রে, তুই যা, সামনেই তো পরীক্ষা। আরে চল তো, পরীক্ষা তো এমনিই ভালো হবে। কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফিরতেই হবে, নইলে মা মায়ের আস্ত রাখবে না। ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে অত ভাবতে হবে না, চল চল। অনেকটা দেরি হয়ে গেল আজ। কদিন পরেই টেস্ট, কি আর করা যাবে। বাড়ি গিয়ে মাকে না হয় বলে দেবো পলাশদের বাড়িতে নোটস নিতে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু যতই হোক তারও তো একটা টাইম লিমিট আছে। ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। বেশি দেরি হলে কপালে এবার অশেষ দুঃখ আছে। ওই পোড়া কালীর শ্মশানের রাস্তাটাই বরং ধরি। হ্যাঁ, যে বার কয়েকই রাস্তা দিয়ে গিয়েছি প্রতিবারই তো বেলা থাকতে থাকতে। সবাই বলে রাস্তাটা নাকি ভালো না। যাক গিয়ে, যা হবে দেখা যাবে, যাই। কিন্তু ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সেদিন সংকেতের সাথে হলো ঠিক তাই। পোড়াকালীর শ্মশানের রাস্তাটা ছিল আগাছা আর জলা জঙ্গলে ঢাকা। চারিদিকে শুধুই বড় বড় ঝোপঝাড়, বাঁশবন আর ঝাঁকড়া ঝাঁকড়া হিজল পাকুড় গাছের বাড়বাড়ন্ত। কিন্তু সেদিন সংকেতের বাড়ি যাওয়ার এতই তাড়া ছিল যে সেই গা ছমছমে পরিবেশের মধ্যেও সবকিছুকে উপেক্ষা করে কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে পা চালিয়ে বাড়ির দিকে এগোতে থাকলো সে। কিন্তু কয়েক পা যেতেই থমকে দাঁড়িয়ে পড়তে হলো তাকে। ওগুলো কি? হ্যাঁ, ওই তো ঝোপের আড়াল থেকে উকি দিচ্ছে কয়েক জোড়া জল জলে চোখ। তো কি শিয়াল নাকি? একসাথে এতগুলো কি করে? তখনও শেয়াল ভামবিড়ালের মতো প্রাণীরা বিলুপ্ত প্রায় হয়ে যায়নি। তার উপর অমন জঙ্গলের রাস্তায় হাওয়ায় সাপখোপ, শেয়াল, খটাস এদের উপদ্রব লেগেই থাকত। কোনো কালেই ভীতু বলে খুব একটা বদনাম ছিল না সংকেতের, কিন্তু তাই বলে ওই ফাঁকা শুনশান রাস্তায় খালি হাতে 8-10টা শেয়ালের সাথে লড়াই করার মতন বড় পালোয়ান সে ছিল না। ভেতর ভেতর যথেষ্ট ঘাবড়ে গেলেও যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলো সে। মনে মনে কিছু একটা ভেবেও নিল। তারপরে কি করবে বুঝতে না পেরে স্কুল ব্যাগটা বুকের কাছে ঝাপটে ধরে দুপা পিছিয়ে গেল সংকেত। কি করবো তাহলে এবার? উপায় তো আর নেই। উল্টো দিকে ছুট লাগাই? না না, ওরকম ছুটে পালানোটা ঠিক হবে না। ঠাকুমা বলতো, দাদু ভাই শোনো, কুকুর বা শেয়াল জাতীয় প্রাণী পিছু নিলে দৌড়তে নেই, ওতে আরো জোরে ধাওয়া করে তারা। কিন্তু যাওয়া তো দূরের কথা, প্রাণীগুলো তো 1 পা 2 পা করে এগিয়ে আসে সংকেতের দিকে। অন্ধকারে ওদের সবজেটে চোখগুলো ফসফরাসের মতো মিটমিট করে জ্বলছিল। ঠাকুমার পুজোর থালা থেকে লুকিয়ে প্রসাদ খাওয়া ছাড়া ঠাকুর দেবতার সাথে সংকেতের তেমন একটা
ভক্তির সম্পর্ক ছিল না কোনোদিনই, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে সেই তাদেরকেই ডাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না সে। হে গোপাল দাদা, এ যাত্রা এই উৎপাতের হাত থেকে বাঁচিয়ে দাও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি আর কখনো তোমার জন্য রাখা সন্দেশের বাক্স থেকে সন্দেশ চুরি করে খাবো না। সত্যি বলছি, বাঁচাও আমায়, বাঁচাও ঠাকুর, ঠাকুর। যা যা বলছি, চলে যা এখান থেকে, যা। কাটা কাটা কয়েকটা শব্দ, একটা শান্ত অথচ ধারালো নারী কণ্ঠস্বর। ধীরে ধীরে চোখ খুলল সংকেত। আরে একটু আগেই তো শেয়ালগুলো হিংস্রভাবে আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু এখন ওরাই এবার চুপ করে দাঁড়িয়ে পোষা কুকুরের মতো লেজ নাড়ছে। হ্যাঁ, শিয়ালগুলো আস্তে আস্তে চলে গেল। তারপরে সংকেতের চোখ পড়ল তার দিকে। মাত্র কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিল সে, কিন্তু অন্ধকারে তার মুখটা ঠিক মতো দেখা গেল না। যাও, চলে যাও, ওরা আর আসবে না। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। তুমি তুমি না থাকলে যে কি হতো আজ। আমার নাম সংকেত, সবাই কেতু বলে ডাকে। তুমি? মেয়েটা কোনো উত্তর দিল না। যেমন করে হঠাৎ এসেছিল তেমন করেই আবার হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। ওদিকে তার দেখা না পেয়ে বার কয়েক ডাকাডাকি শুরু করলো সংকেত। এই যে শুনছো, শুনছো? হ্যালো, হ্যালো, এনিবডি দেয়ার? হ্যালো। এখন তোর সময় হলো বাড়ি ফেরার। তুই কিন্তু বড্ড বার বেড়েছিস বাবু। পরীক্ষার আর কটা মাত্র দিন বাকি, এখন এসব কি শুরু করেছিস তুই? হ্যাঁ, আর এমন হবে না মা। কী রে বাবু, কি হয়েছে তোর? সেই স্কুল থেকে ফেরার পর থেকে দেখছি কেমন যেন চুপ করে গেছিস তুই। হ্যাঁ রে, স্কুলে কিছু হয়েছে নাকি? নিশ্চয়ই পড়াশোনা নিয়ে স্যাররা কিছু বলেছে, তাই না? কি রে, কথা কানে যাচ্ছে না তোর? সামনেই তো টেস্ট, তুই আর কবে সিরিয়াস হবি বলতো বাবু? খেতে আর ভালো লাগছে না আমার। ও মা, কেন? হঠাৎ কি এমন হলো শুনি, যার জন্য খাবারেও অরুচি এসে গেল তোর? এই বাবু, এই ঠিক করে বলতো, কি হয়েছে তোর? কি হলো? এখনো চুপ করে থাকবি? কই, কি হবে? কিছু হয়নি তো। কি জানি বাবা, কি যে হলো ছেলেটার। কদিন পর থেকেই পরীক্ষা, শরীর টরীর কি খারাপ করলো নাকি? এরকমভাবে না খেয়ে থাকলে কিন্তু রাতে ঘুম আসবে না, দেখিস। তুমি ভালো লাগছে না কেন জানি না, তখন থেকে শুধু ওই সন্ধ্যের ঘটনাটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সত্যি কি ওখানে কেউ ছিল, নাকি সবটাই আমার মনের ভুল? অতগুলো শেয়ালকে একা একটা মেয়ে তাড়িয়ে দিল, এ হয়? কেউ যদি সত্যি না থাকে তাহলে শেয়ালগুলো কাকে দেখে লেজ নাড়ছিল, আর কার কথাতেই বা চলেও গেল? কি কে ছিল ওই মেয়েটা? কে, কেন কেন বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে সেদিনের ঘটনাটা? পোড়া কালীর শ্মশান কেন এত টানছে আমায়? কেন? তাহলে কি ঠাকুমার কথাই সত্যি? সব গুলিয়ে যাচ্ছে, কিন্তু আমি হাল ছাড়বো না। হয়তো ওদিক দিয়ে গেলেই আবার তার দেখা পাবো। হ্যাঁ, আমি আবার যাব ওই রাস্তায়। হ্যাঁ, যাবই। দিনটা ছিল রবিবার। সন্ধে তখন খুব বেশি হলে 7টা, 7:30 হবে। প্রাইভেট কোচিং থেকে বাড়ি ফিরছিল সংকেত। এমন সময় বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। ঝড় বৃষ্টির মধ্যেই হঠাৎ পাওয়ার কাট হয়ে যাওয়ায় বাজারের কাছ অব্দি পৌঁছতে না পৌঁছতেই ঝুপ করে অন্ধকার হয়ে যায় চারিপাশ।
ততক্ষণে বৃষ্টির সাথে সাথে ঝড় উঠতে শুরু করেছে। এলোমেলো হাওয়া দিচ্ছে। দুর্যোগের মধ্যেই 7-5 না ভেবে জোরে জোরে পা চালাতে লাগলো সংকেত। কয়েক মিনিটের মধ্যে জামা কাপড় সব ভিজে একসা হয়ে গেল। এই জন্যই মা বলে ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় বেরোতে নেই। কথাটা যে কতটা সত্যি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কখন যে বাড়ি যাব। আপন মনে জোরে জোরে হাঁটতে হাঁটতে কোনো দিকে হুঁশ ছিল না সংকেতের। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই মনে হলো একটা জোরালো হাতের ধাক্কায় রাস্তার একপাশে ছিটকে পড়ল সে। তারপরেই মড়মড় করে একটা শব্দ হলো। রাস্তার উপর আধশোয়া অবস্থাতেই সংকেত দেখল যে জায়গাটায় একটু আগে সে দাঁড়িয়েছিল ঠিক সেখানটাতেই কোথা থেকে যেন একটা বড় টিনের চাল উড়ে এসে পড়েছে। আর একটু হলে ওটার নিচে চাপা পড়তাম আমি। ঝড় বৃষ্টির মধ্যে এভাবে কেউ হাঁটে? কে 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 তুমি? কে? এই গলাটা তো আমি চিনি। এটা তো তার গলা, সেই যে পোড়াকালী শ্মশানের রাস্তায় আমাকে বাঁচিয়েছিল সেদিন। তার মানে সে আমার মনের ভুল নয়, সত্যি কেউ আছে। একরাশ অন্ধকার মেখে বৃষ্টির মধ্যে চুপ করে ওটা কে দাঁড়িয়ে আছে? অন্ধকারে আমি ভুল দেখলাম? তুমি কে? কে? কোথায় থাকো? ওই যে ওইদিকে। কোথায়? কোন দিকে? ঠিক তখনই আকাশে বিদ্যুতের রেখা ঝিলিক দিয়ে উঠল আবার। মাত্র কয়েক সেকেন্ডের জন্য হলেও সেই প্রথম কাছ থেকে তাকে দেখল সংকেত। ঠোঁটের কোণে মৃদু একটা আবছা হাসি লেগেছিল তার। চোখ জোড়ায় কিসের যেন অদ্ভুত একটা মায়া ছিল, আর সে চোখের রং ছিল ঘন নীল। দুদিন ধরে কাকে দেখছি আমি? আগের দিন কত ডাকাডাকি করেও তো আর সাড়া পেলাম না। কেউ কোথা থেকেই বা আসে? কি রে, কটা বাজে খেয়াল আছে তোর? এমনিতেই বৃষ্টি বাদলার দিন, তাড়াতাড়ি খেয়ে ওঠ দেখি, না হলে আজ আবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, আসলে ওই স্কুলের কি যেন একটা মারা গেছে মা, বুঝলে, তাই আর স্কুল ছুটি। সংকেতের কথা শুনে তার মা রান্নাঘরে চলে যায়। হঠাৎ কি মনে হতে চুপি চুপি ঠাকুমার ঘরের দিকে পা বাড়ালো সংকেত। সোফায় হেলান দিয়ে বসে ঠাকুরের বই পড়ছিলেন তিনি। কি হয়েছে দাদু ভাই, কিছু বলবে? আচ্ছা ঠাম্মি, ওই পোড়াকালীর শ্মশানের রাস্তাটা ধরে কেউ খুব একটা যায় না কেন? কেন দাদু ভাই, তুমি কি ওই রাস্তা দিয়ে যাও? কই না তো, আমি কেন যাব না? আমি তাহলে হঠাৎ ওই রাস্তার কথা জিজ্ঞেস করছো যে? এমনি ঠাম্মি, হঠাৎ জানতে ইচ্ছে হলো তাই। আমি যাইনি ওই রাস্তা দিয়ে। তোমার কাঁচা বয়স দাদু ভাই, এই কাঁচা বয়সে ও পথে বেশি না যাওয়াই ভালো। মানে? না না, জঙ্গলের রাস্তা তো, সাপখোপের উপদ্রব থাকতে পারে, তাই লোকে ওদিকটা বড় একটা মারায় না। এছাড়া আর কি হবে দাদু ভাই? সাপ খোপ তো যে কোনো জায়গাতেই থাকতে পারে, আর জংলা রাস্তা কি আমাদের রাজগঞ্জে কম আছে? কই, সেসব জায়গা দিয়ে তো সব লোকজন যাতায়াত করে। তাহলে ওই রাস্তাটাই কি এমন দোষ করলো যে যাওয়া যাবে না? দাদু ভাই, তুমি বড় বেশি প্রশ্ন করো। যাও গিয়ে পড়তে বসো তো, যাও, তোমার না সামনে পরীক্ষা। না ঠাম্মি, এভাবে কিছু বলবে না, কিন্তু আমিও তো ছাড়বার পাত্র নই। মা এখন রান্নাঘরেই আছে, এটাই সুযোগ। আচ্ছা ঠাম্মি, ওই কাকাইও তো ওই রাস্তায় গিয়ে হারিয়ে গিয়েছিল, তাই না? মানে এইসব তুমি কি বলছো দাদু ভাই? জানতাম,
ঠিক জানতাম এই কথাটায় কাজ হবে। কথা হচ্ছে সংকেতের বাবার ছোট ভাইকে নিয়ে। যদিও তাকে সংকেত কখনো নিজের চোখে দেখেনি, কারণ সংকেতের জন্মের অনেক আগেই স্কুলে পড়া অবস্থাতেই নাকি হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তিনি। এসব নিয়ে সে সময় নাকি অনেক থানা পুলিশও হয়েছিল, তবে লাভ হয়নি কিছুই। সংকেতের কাকাকেই আর খুঁজে পাওয়া যায়নি কোথাও। তবে স্থানীয়দের অনেকেই বলেন মুকুন্দকে নাকি শেষবার ওই পোড়াকালীর শ্মশানের রাস্তার দিকেই যেতে দেখা গিয়েছিল। মুকুন্দর কথা তোমায় কে বললো দাদু ভাই? ইস, বড্ড ভুল হয়ে গেল। এই কথাটা হয়তো না বললেও পারতাম। নিজেকেই কম যেন অপরাধী মনে হচ্ছে, কিন্তু একবার যখন বলে ফেলেছি তখন তার কিছু করার নেই। তোমার ঠাকুরদার মুখে শোনা কথা, ওই জায়গাটা নাকি সব সময় ওরকম ফাঁকা শুনশান ছিল না। অনেক বছর আগে ওই শ্মশানের লাগোয়া বামা কালীর মন্দির ছিল, আর তার ঠিক পেছনেই ওর থেকে একটু দূরেই ছিল জমিদার বাড়ি। প্রতি বছর কৌশিকী অমাবস্যা তিথিতে সেখানে বড় করে কালী পুজো হতো। হ্যাঁ, আশেপাশের আরও 5টা গ্রাম থেকে লোকজন আসতো। খুব ধুমধাম করে পুজো হতো তখন। জমিদার বাড়ির বড় কর্তামশাই নরসিংহ চৌধুরীর স্ত্রী, উনি কিন্তু বাঙালি ছিলেন না। অত আগে সে যুগেও কর্তামশাই ভাব ভালোবাসা করে লাল টুকটুকে এক মেম সাহেবকে বউ করে এনেছিলেন। প্রথম প্রথম সেই নিয়ে জমিদার বাড়িতে একটু মন কষাকষি হলেও কালে কালে সে কথা সবাই ভুলেই গিয়েছিল প্রায়। কারণ যাকে নিয়ে অত কিছু, সেই মেম সাহেব খুব বেশি দিন বাঁচেননি। একটা মেয়ে সন্তান জন্ম দিয়েই মারা যান তিনি। মা মরা মেয়েটিকে কর্তামশাই বড় ভালোবাসতেন। গুরুজি রেখে বড় যত্ন করে নাচ গান ছবি আঁকতে শিখিয়েছিলেন মেয়েকে। মেয়েটা নাকি দেখতেও ছিল ভীষণ সুন্দরী, মায়ের মতোই মেম সাহেবদের গায়ের রং পেয়েছিল সে। আর চোখ দুটোও ছিল একেবারে সাহেবদের মতো ঘন নীল। নীল? ঘন নীল? ঘন নীল। কিন্তু কার কপালে যে কি লেখা আছে তা তো স্বয়ং ঈশ্বরই জানেন। অমন চাঁদের মতো মেয়েটা হঠাৎ নাকি জলে ডুবে মরল। কি কারণ, কি বৃত্তান্ত, কেমন করে কি হলো কেউ জানল না। শুধু জানল ছোট মেম সাহেব আর নেই। কর্তামশায়েরও বয়স হয়েছে তখন। সাতকুলে ওই মেয়ে ছাড়া আর কেউ ছিল না তার। মেয়ের শোকে বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেলেন কর্তামশাই। গোটা বাড়িটায় গ্রহণ লাগলো যেন। ঠাকুর চাকর, নায়েব গোমস্তা যে যেখানে ছিল সুযোগ বুঝে যে যার মতো লুটে পুটে নিয়ে বিদায় নিল একে একে। অত বড় বাড়িটায় কর্তামশাই
একা একা পড়ে রইলেন শুধু। মাথায় গন্ডগোল তো ছিলই, আর তার উপরে ওই একাকিত্ব। একদিন বাড়ির পশ্চিম কোণের একটা বুড়ো বটগাছের ডালে কর্তামশাইয়ের ঝুলন্ত দেহটা পাওয়া গেল। জমিদার বাড়িও পরিত্যক্ত হলো। মায়ের পুজো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এক সময়। তারপর একদিন হঠাৎ ওই মন্দিরের উপর বাজ পড়ে গোটা মন্দির চত্বর আর মন্দিরের ভিতরে থাকা মায়ের বিগ্রহটা উড়ে গেল। গ্রামের সবাই বলল এ নাকি ঘোর অমঙ্গলের লক্ষণ। তারপর কি হলো বলো না। ওটা আমি কি হয়েছে তুমি চুপ করে আছো কেন, বলো না। দাদু ভাই, বড় অধৈর্য তুমি। বলছি শোনো। ওই সেই জমিদার বাড়ি, সেই মন্দির, সেসবের কিছুই আর অবশিষ্ট নেই এখন। কালের নিয়মে সবই তলিয়ে গিয়েছে প্রায়। শুধু বাজ পড়ে পুড়ে যাওয়া বিগ্রহের নামে জায়গাটার নামটা এখনো ওই পোড়াকালীর শ্মশানই রয়ে গেছে। আর রয়ে গেছে কিছু গল্প। অবশ্য গল্প না সত্যি কেউই জানে না। জানার আর উপায়ও নেই কিছু। অনেকে বলে এখনো নাকি ওখানে থাকা সেই জমিদার বাড়ি কালীর গণ্ডি ছাড়িয়ে মাঝে মাঝে জেগে ওঠে, আর জেগে ওঠে সেখানে থাকা সেই সব অতৃপ্ত আকাঙ্ক্ষা, সেই সব অতৃপ্ত কাহিনী, যাদের মুক্তি হয়নি এখনো। আজও নাকি ওই রাস্তা দিয়ে গেলে ভেসে আসে মালকোষ রাগের সুর। আর যারা সেই সব কাহিনীর, সেই সব সুর, সেই সব চরিত্রদের সাক্ষী হয়, তারা নাকি ফিরে আসতে পারে না, কোনো দিনও না। মুকুন্দ পারেনি। মুকুন্দ এভাবেই একদিন এসে ওই রাস্তা, ওই বাড়ির কথা জিজ্ঞেস করেছিল আমায়। তারপর থেকেই কেমন যেন চুপচাপ হয়ে গেল ছেলেটা। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল সব। ছেলেটা আমার আর ফিরল না, আর ফিরল না। তোমার কাঁচা বয়স, তার থেকে সাবধান দাদু ভাই। সে ডাইনের নজরে একবার পড়লে কিন্তু আর রেহাই নেই। কথাটা মনে রেখো কিন্তু দাদু ভাই। এসব কি হচ্ছে আমার সাথে, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সামনেই পরীক্ষা, আর আমি যে কিসের টানে স্কুল ছুটির পর ওই জনমানবহীন ফাঁকা রাস্তায় ছুটে যাই নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, ঠাম্মির বলা কথাগুলো কি আদৌ সত্যি? কি জানি, হয়তো গাল গল্পই হবে। হতে পারে তার চোখের রং নীল, কিন্তু তাই বলে কি সে ওই রাজবাড়ির প্রেতাত্মা? হ্যাঁ, যা তাই এবার হয় নাকি? তাছাড়া সে তো আমার কোনো ক্ষতিই করেনি, বরং প্রাণে বাঁচিয়েছিল আমায়, তাও একবার নয় দুইবার। হ্যাঁ,
কিন্তু সেই থেকেই কোনো এক অজানা কারণে তার প্রতি আগ্রহ ক্রমশ বেড়েই চলল সংকেতের। ওই বয়সে তার ক্লাসের সবাই তখন পাশের গার্লস স্কুলের কোনো বেনি দোলানো সুন্দরী কিংবা টিউশনের রিনা মিনার পাত্তা পেতে ব্যস্ত। সেখানে সংকেতের বড় চোখের পাতায় সবসময় ভাসত একজোড়া চোখ, ঘন নীলচে দুটো চোখ। এভাবেই ধীরে ধীরে মনের মধ্যে একটা জেদ চেপে গেছিল তার। অদ্ভুত একটা ঘোরের মধ্যে থাকত সে। তাকে চুম্বকের মতো টানত ওই পোড়া কালির শ্মশান। কি যেন একটা অজানা আকর্ষণে সেও ছুটে যেত বারবার। যদি যদি একটিবার, শুধু আর একটিবার দেখা পেতাম তার। সন্ধে হয়ে এসেছে। টিউশন সেরে বাড়ি ফিরছে সংকেত। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ। মনের ভুলে শ্মশানের ওই ফাঁকা রাস্তাটাই ধরেছে সে। বৃষ্টির তোড় বাড়ছে একটু একটু করে। কি মনে হতে একটা বড় অশ্বত্থ গাছের নিচে সরে গিয়ে দাঁড়ালো সংকেত। মাথার উপর গাছের পাতা থেকে টুপটাপ করে জল ঝরে পড়ছিল গায়ে। আলকাতরার মতো ঘন জমাট বাঁধা অন্ধকার এসে ক্রমশ ঘিরে ধরছিল সংকেতের চারপাশ। শুনশান রাস্তায় সম্পূর্ণ একা দাঁড়িয়েছিল সংকেত। কতক্ষণ দাঁড়িয়ে আছি আমি? মনে করতে পারছি না তো। কেউ কি আমার পাশে এসে দাঁড়িয়েছে? কার নরম আঙুলে ছুঁয়ে যাচ্ছে আমার আঙুল? কে 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 ওখানে? কে? কেন খুঁজছো আমায়? এসেছে এসেছে সে এসেছে। আমাকে তুমি যেমনটা ভাবছো হতে পারে আমি তেমনটা নই। তুমি যেমনই হও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার সারাদিন শুধু তোমার কথা মনে পড়ে। চোখ বন্ধ করলেই আমি শুধু দেখতে পাই তোমার ওই নীলচে চোখ দুটো। হ্যাঁ। আর আমি যদি সত্যি সত্যি তোমার ঠাম্মির বলা গল্পের সেই ডাইনি হই, যদি মেরে ফেলি তোমায়। মরে তো আমি সেদিনই গিয়েছিলাম, যেদিন ওই বৃষ্টির সন্ধ্যায় তোমার ঘন নীল চোখ দুটো প্রথমবারের জন্য দেখেছিলাম। এক জীবনে আর কতবার মৃত্যু আসবে বলতে পারো? আচ্ছা শোনো না, দাঁড়াও দাঁড়াও, যেও না কিন্তু। তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। হ্যাঁ, এই যে এই যে এটা তোমার। কি এটা? তুমি আলো না অন্ধকার, সত্যি নাকি আমার কল্পনা তা আমি জানি না। তুমি ওই নূপুরের শব্দের মতোই অধরা, তাই এই নূপুরটা তোমার জন্য। তুমি জানো না তুমি কি ভুল করছো। আমি সব জেনে বুঝে হলেও এই ভুলটাই করতে চাই। গাছের পাতা চুইয়ে টুপটাপ বৃষ্টির ফোঁটা এসে পড়ল সংকেতের গায়ে। ওর মনে হলো এইসব গাছপালা, এই গাঢ় অন্ধকার, এই নির্জন নিস্তব্ধ সন্ধেও যেন তার সাথেই হেসে উঠল। ভুল ভুল, মস্ত বড় ভুল করছো তুমি। শব্দগুলো যেন বাতাসের বুকে চেপে আলগোছে ছুঁয়ে গেল সংকেতকে। তারপর নূপুরের টুংটাং শব্দটা পাশ থেকে সরে গিয়ে একটু একটু করে ক্রমশ দূরে, আরো দূরে মিলিয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর সময় পেলেই পোড়া কালির শ্মশানের রাস্তাটায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতো সংকেত। সে কখনো আসতো, কখনো বা দাঁড়িয়ে থাকাটাই সার হতো। অপেক্ষা করতেই আমার ভালো লাগে। অপেক্ষা করার মধ্যেও
অদ্ভুত একটা আনন্দ আছে। হ্যাঁ, তার নাম আমি জানি না, তবে নিজে থেকেই মনে মনে তার একটা নাম দিয়েছি আমি, যামিনী, শ্মশান যামিনী। ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র কয়েক মাস রায়গঞ্জে ছিল ওরা। তারপর অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। ছোট্ট সেই মফস্বল শহরটা কখন যেন নিজের অজান্তেই একটু একটু করে স্মৃতির পাতা থেকে আবছা হয়ে এসছে সংকেতের। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা বেসরকারি কোম্পানিতে চাকরিও করেছে সংকেত। তবে সেই চাকরি বেশি দিন সহ্য হয়নি তার। এসবের মধ্যেই সংকেতের জীবনে এসেছে রিমলি। সে তার ফিয়ান্সে। দুই বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে ঠিক হয় তাদের। এমনকি বিয়ের দিনক্ষণও পাকা হয়ে এসেছিল। সব ঠিকঠাকই চলছিল প্রায়। হয়তো এই রায়গঞ্জের কথাও আর কখনো মনে পড়তো না সংকেতের, যদি না 5 দিন আগের সেই রাতটা আসতো। সময় যেন জলের মতো কেটে যায়। হাতে আর বেশি দিন নেই। এবার আস্তে আস্তে বাকি শপিংগুলোও সেরে ফেলতে হবে। রিমলিকে একবার ফোন করে দেখি ও ফ্রি আছে কিনা। ধুর, ফোনটাও ধরে না মেয়েটা। হ্যালো, হ্যাঁ বলো। এতক্ষণে সময় হলো ম্যাডামের। গিয়ে তো হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? আরে না না, ও তেমন কিছু না। তুমি বলো না কি বলবে। ওই মায়ের হাতে হাতে একটু কাজ করছিলাম, তাই দৌড়ঝাঁপ করতে গিয়ে হাঁপিয়ে গেছি। বাদ দাও, তুমি বলো না। আচ্ছা বেশ, বলছি উইকেন্ডে তুমি ফ্রি আছো? দাঁড়াও একটু ভেবে বলছি। কিন্তু কেন বলো তো? বিয়ের ডেটটা তো এগিয়ে আসছে নাকি, তাই উইকেন্ডেও আমাদের আরও একবার শপিংয়ে যেতে হবে, বুঝলে? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, যাওয়ার পথে তুমি আমায় বাড়ি থেকে পিক করে নিও, তাহলেই তো হবে। ওকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে। উইকেন্ডের সময় পেলেই রিমলিকে নিয়ে টুকটাক শপিংয়ে যায় সংকেত। সেদিনও সেরকমই কেনাকাটা সেরে রিমলিকে ওদের বাড়ি ড্রপ করে দিয়ে ফিরছিল সে। রাত তখন খুব বেশি হলে 10:30 হবে। অন্যান্য দিন পাড়াটা জমজমাট থাকলেও সেই দিন পাড়ার মোড়টা ক্রস করতেই ঘটে গেল সেই ঘটনাটা। রাস্তাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। লোকজন তো দূর অস্ত, একটা কুকুর পর্যন্ত নেই কোথাও। ব্যাপারটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওটা কি? সংকেত কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ রাস্তার বাঁদিকের একটা কোণায়, যেখানে ওর গাড়ির হেডলাইটটা গিয়ে পড়েছে, সেই দিকটায় চোখ পড়ল। এ কি, এখানে তো কোনো গাছ ছিল না। তাহলে রাতারাতি এত বড় একটা অশ্বত্থ গাছ এলো কোত্থেকে? কিন্তু চমকের তখনও বাকি ছিল আরো অনেক। কি মনে হতে গাড়িটা রাস্তার উপরেই রেখে পায়ে পায়ে গাছটার দিকে এগিয়ে গেল সংকেত। না, দেখার কোনো ভুল হয়নি তার। হঠাৎ গজিয়ে ওঠা গাছটা তার বিশাল ডালপালা মেলে ঠিক সংকেতের সামনেই দাঁড়িয়ে আছে। গাছটা হঠাৎ এখানে এলো কি করে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ গাছটার পাতা চুইয়ে 2 ফোঁটা জল এসে পড়ল সংকেতের মাথার উপর। আর ঠিক তার পরে মুহূর্তেই কানের কাছে সংকেত শুনতে পেল, ভুল ভুল, মস্ত বড় ভুল করছো তুমি। সেদিনের পর থেকে এক মুহূর্তের জন্যেও 2 চোখের পাতা এক করতে পারেনি সংকেত। জানি না কেন আমি আবার এখানে এলাম। শুধু জানি এই জায়গাটা, এখানে পড়ে থাকা আমার এক অবাস্তব অতীতটা আমাকে ডেকে এনেছে এখানে। তাই একদিন না একদিন আমাকে এখানে আসতেই হতোই।
কাউকে না জানিয়েই রায়গঞ্জ চলে এসেছে সংকেত। রিক্সাওয়ালাকে বিদায় জানিয়ে পোড়া কালীর শ্মশানের কাছে এসে দাঁড়িয়েছে সে। এত বছরেও জায়গাটার বিশেষ কিছু পরিবর্তন হয়নি। রাস্তার দুধারের কাঁটা ঝোপ, আগাছা আর ঝাঁকড়া বুনো গাছগুলোর ঘন জঙ্গল আজও সেই একই রকম উদ্ধত ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। এরপর কোথায় যাব আমি? কিসের শব্দ? কোথা থেকে আসছে এই সুর? আজও নাকি ওই রাস্তা দিয়ে গেলে ভেসে আসে মালকৌশ রাগের সুর। যামিনী কি চাইছে আমি এই শব্দ অনুসরণ করে তার কাছে যাই? তবে কি মুকুন্দ কাকার মতো আমাকেও সে যাই হোক, আমাকে যেতেই হবে। সুরটা যেন চুম্বকের মতো টানছে আমায়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সংকেত কতক্ষণ কিভাবে কোন রাস্তা ধরে যে এগোলো সে জানে না। যেন একটা অদৃশ্য শক্তি কি যেন এক জাদু মন্ত্র বলে ক্রমশ সামনের দিকে টেনে নিয়ে চলেছে তাকে। সুরটা আচমকায় মিলিয়ে গেল। মাথার উপরে গাছপাতার অন্ধকার চাঁদোয়ার ফাঁক দিয়ে আধখানা চাঁদটাকে দেখা যাচ্ছে। তার ম্লান হলদে আলো ছড়িয়ে আছে চারিপাশে। সেই আলোতেই ভাঙা একটা ফটকের মতো কি যেন হঠাৎ চোখে পড়ল সংকেতের। পায়ে পায়ে ওদিকে এগোলো সংকেত। একটু সামনের দিকে এগোতেই সংকেত দেখল বেশ কিছু একটা জায়গা জুড়ে পড়ে রয়েছে ইটের ভাঙাচোরা ধ্বংসস্তূপ। এখানেই, হ্যাঁ, মনে হচ্ছে এখানেই ঠাম্মির মুখে শোনা সেই রাজবাড়ি ছিল। এখানেই তো। কালের নিয়মে সবই হারিয়ে গিয়েছে কোথাও। ভুলে যাওয়া স্মৃতিচিহ্নের মতো দু একটা প্রাচীন ভাঙা দেউড়ি খিলান এখানে ওখানে দাঁড়িয়ে আছে ইতস্তত। তবে জায়গাটা পুরোটাই ধ্বংসস্তূপ হয়ে যায়নি এখনো। যে কারণেই হোক, মহলের পশ্চিম প্রান্তের কয়েকটা ঘর এখনো কিছুটা অক্ষত রয়ে গিয়েছে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল সে। ঘরগুলোর বিশালাকার বিমগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মোটা মোটা গাছের শিকড়গুলো উপরের দিকে উঠে গেছে। জানলার ভাঙা খড়খড়ি বেয়ে চাঁদের ফিকে হলদে আলো এসে পড়েছে মেঝেতে। যদিও সেসব দিকে কোনো হুঁশ ছিল না সংকেতের। কি হলো? হঠাৎ মনে হচ্ছে যেন খুব কাছেই চাপা অথচ অদ্ভুত মিহি সুরেলা কণ্ঠে কেউ গান গাইছে। কে ওখানে? কে? যামিনী? যামিনী, তুমি এসেছো? যামিনী, আমি জানতাম তুমি আসবে। আমি জানি তুমি এখানেই আছো, আমার আশেপাশেই আছো। যামিনী, 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 যামিনী। ফাঁকা বাড়িটার নিরেট খামগুলোয় ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো সংকেতের কণ্ঠস্বর। আর সেই সাথে সাথে একটা চাপা খিলখিলে হাসির শব্দ যেন ফিরে ফিরে আসছে বারবার।
কিন্তু সেই হাসির উৎস কোথায় বুঝতে না পেরে সংকেত আপন মনেই বলে উঠল, কিন্তু কোথায়? কেউ তো নেই, কোথাও কেউ নেই। ফাঁকা জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িটার ভেতরে জমাট বাঁধা একরাশ রহস্যময় অন্ধকারকে সাক্ষী করে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছি আমি। হাসির শব্দটা বারান্দার এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গেল আবার। ঠিক তখনই সেদিকে দৌড়ে গেল সংকেত। কিন্তু না, কেউ নেই, কেউ কোথাও নেই। মাকড়সার জাল আর লতা পাতার স্তূপে ঘেরা শূন্য বারান্দাটা যেন থেকে থেকে বিদ্রুপ করে উঠছে। ওই যে আবার নুপুরের শব্দটা শোনা যাচ্ছে। কে যেন ওই গানটাও গাইছে। ওই যে রসিকা বলমা বিলাপের কি এক করুণ আরতি বুকে নিয়ে পরিত্যক্ত বাড়িটার মৃতপ্রায় ধ্বংসস্তূপের এই প্রান্ত থেকে ও প্রান্তে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। তার অপার্থিব হিমশীতল নিঃশ্বাসের স্পর্শে বাতাস যেন একটু একটু করে ভারী হয়ে উঠছে ক্রমশ। গানের সুরটা কেমন যেন সাপের বাঁশির মতো মহাচ্ছন্ন করে তুলল সংকেতকে। নিজের অজান্তেই কখন যেন বাড়িটার পেছনের দিকের ঝোপঝাড়ে ঢাকা অংশটায় গিয়ে দাঁড়ালো সে। চাঁদের আলোয় আশপাশটা মোটামুটি দেখে নিল সংকেত। হয়তো একসময় গোটা চত্বরটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এখন যদিও সেসবের কোনো অস্তিত্ব নেই, কিন্তু হঠাৎ এত হাওয়া কোথা থেকে আসলো? আর এই অদ্ভুত শব্দটাই বা কোথা দিয়ে আসছে? মনে হচ্ছে খুব কাছ থেকেই আসছে, যেন আমি ঘাড় ঘোরালেই দেখতে পাবো। এটা তো একটা লাশ। সংকেত দেখল পাশেই দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড একটা বট গাছের মোটা ডাল থেকে গলায় ফাঁস দিয়ে শূন্যে ঝুলছে একটা লাশ। ঘাড়টা কাত হয়ে আছে এক পাশে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে দেহের সমস্ত রক্ত যেন মুখে এসে জমা হয়েছে। জিভটা ঝুলে আছে অর্ধেকটা, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় কালচে তরলের ধারা গড়িয়ে নামছে। টুপটাপ টুপটাপ হাওয়াতে মৃদু দোল খাচ্ছে লাশটা। ফ্যাকাশে চাঁদের হলদে বিবর্ণ আলো এসে পড়েছে ওই মৃতদেহের চোখে মুখে। সেই আলোয় আরো বিভৎস আর বিকৃত দেখাচ্ছে সেই মুখ। না না না, কাছে পিঠে কোথাও হয়তো জল আছে। এই তো সামনের দিকেই একটা মজা পুকুর রয়েছে দেখছি। ভয় পেলে? হ্যাঁ হ্যাঁ, মানে কি 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 হচ্ছে এসব? হ্যাঁ কেন বলো তো? এতেই ভয় পেয়ে গেলে বুঝি? যামিনী কোথায়? যামিনী কোথায় তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না যামিনী, তোমায় আমি দেখতে পাচ্ছি না। তুমি কোথায় যামিনী? তুমি মনে আছে আজ থেকে 12 বছর আগে কি বলেছিলাম তোমায়? বলেছিলাম ভুল করছো, মস্ত বড় ভুল।
কেন বলেছিলাম জানো? কারণ একদিন তোমার মতো এই একই ভুল আমিও করেছিলাম। তোমার ঠাকুমা ঠিকই বলেছিলেন তোমায়, এই রাস্তায় যারা আসে একবার তারা তারা কেউ ফিরে যেতে পারে না, কোনো দিন ফিরতে পারে না। তোমার কাকাও ফিরতে পারেনি, তুমিও পারবে না। ওই দেখছো, যে দেখো আমার বাবার ঝুলন্ত লাশটা এখনো চেয়ে আছে আমার দিকে। কি ভয়ানক যন্ত্রণা পেয়েই না মরেছিল মানুষটা। কেন জানো? আমার জন্য। আমার চলে যাওয়াটা এক মুহূর্তের জন্যও মেনে নিতে পারেননি তিনি। কিন্তু তুমি কেন অবুঝের মতো এই সিদ্ধান্ত নিয়েছিলে যামিনী? কেন? তোমার তো কত গুণ ছিল বলো। আমাকে যে যেতেই হতো, না গিয়ে কোনো তো উপায় ছিল না আমার। তবে হ্যাঁ, আমার থাকাটা হয়তো আমার পরিজনদের ভরসা দিত জানো। হয়তো সে কথা ভেবেই আবার থাকাটাও উচিত ছিল। কিন্তু বিশ্বাস করো, আমি যে বড্ড স্বার্থপর হয়ে পড়েছিলাম। তাছাড়া না হয়েও তো কোনো উপায় ছিল না আমার। আসলে কি জানো তো, তখন আমার বেঁচে থাকাটাই প্রতিদিন প্রতি মুহূর্তে যন্ত্রণা ছাড়া আর কিছুই উপহার দেয়নি আমায়। যারা আমাদের মতো স্বপ্ন দেখে, ভাবে গান গাইলেই পাখি ডাকবে, রং ছুলেই ফুল ফুটবে, বেহালা সুরে সুর মিলিয়ে বেজে উঠবে বাঁশি, কাব্য নাটক কিংবা গল্প লিখলেই রূপকথাগুলো সত্যি হয়ে যাবে একদিন। তারা সবাই ভুল জানে, সবটাই তাদের ভুল ধারণা। ভুল সব ভুল। বাস্তবে এমন কিচ্ছু হয় না। আমাদের স্বপ্নগুলো আমাদের যন্ত্রণা দেয়, শুধু মুক্তি দেয় না কখনো। ছোট থেকে আমার সঙ্গী বলতে ছিল আমার রং তুলি, আমার সেতার, আমার ঘুঙুর। কবিতা পড়তে ভালোবাসতাম শব্দকে। মাথার ভেতর শব্দ দিয়ে ইমারত বানাতাম, নিজেই ভেঙে ফেলতাম আবার। হঠাৎ সংকেতের মনে পড়ে গেল ছোটবেলায় ঠাকুমার মুখে শোনা কথাগুলো। মা মরা মেয়েটিকে কর্তামশাই গুরুজি রেখে বড় যত্ন করে নাচ গান ছবি আঁকতে শিখিয়েছিলেন। কিন্তু তুমি তো তখনও জানতাম না আমার এই ভাঙা গড়ার খেলাই আমার চির ভাঙনের কারণ হবে একদিন। জানতাম না এসব কিছুই। আরো একা, চূড়ান্ত একা আর নিঃসঙ্গ করে দেবে আমায়। পৃথিবীর এই মাটিতে বেঁচে থাকার জন্য বোধ হয় স্বপ্নের পেলবতা নয়, বরং বাস্তবের কাঠিন্যকে প্রয়োজন। যারা স্বপ্নকে, যারা শিল্পকে নিজের সমস্ত সত্তা দিয়ে ভালোবেসেছে একদিন, তারা কেউ আর সুখী হতে পারেনি কখনো। প্রতি রাতে আমরা আরো নিঃসঙ্গ হয়ে যাই। বুকের অতল গহ্বর থেকে অন্ধকার সেই কুয়োটা উঠে আসে, হাতছানি দিয়ে কাছে ডাকে। আসলে আমাদের মতো মানুষরা আজীবন ধরে স্বপ্নকে খুঁজে বেড়ায়, সেটা তারা কখনোই খুঁজে পায় না, কোনো দিনও না। আর তাই একটা সময় পর কুয়োর সেই অমোঘ হাতছানি অগ্রাহ্য করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আর থাকে না। জীবনের একেবারে মাঝখান থেকে ফিরিয়ে আনে আমাদের, ভিড়ের মাঝে করে তোলে বেমানান আর একলা। ঠিক যেমনটা তোমার সাথে হচ্ছে এখন। এই জন্যই বলেছিলাম সেদিন, ভুল করছো, মস্ত বড় ভুল করছো তুমি।
কি কি ভুল? আমি ভুল করছি এ কথা তুমি বলছো? হ্যাঁ, তুমি হাসছো? হ্যাঁ হাসছি। আর 12 বছর আগে যে কথাটা বলেছিলাম আজও আবার ঠিক সেই কথাটাই বলতে চাইছি। আমি যদি কোনো ভুল করে থাকি তবে সেই একই ভুল আমি বারবার করতে চাই। কিন্তু কিন্তু আমি বাস্তব নই, আমার কোনো অস্তিত্ব নেই। আমি এমন একটা মরীচিকা যাকে তুমি কখনো পাবে না, পেতে পারো না। আমি অলীক, আমি অবাস্তব, আমি শুধুই তোমার স্বপ্ন। আমার কাছে প্রতি মুহূর্তে বিষাক্ত এক যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না তুমি, কিছুই না। এই স্বপ্নহীন পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে তোমার সাথে স্বপ্নের রূপকথার স্বেচ্ছা নির্বাসন আমার কাছে ঢের বেশি আনন্দের, যামিনী, ঢের বেশি। সেজন্য সামান্য বিষের যন্ত্রণা না হয় সইলাম। বিষও তো তোমার চোখের মতোই, ওই চোখ দুটোর মতো ঘন নীল আর সুন্দর। যামিনী আর কোনো উত্তর দিল না। যামিনী নুপুরের শব্দ অনুসরণ করে জলাশয়টার ধারে গিয়ে দাঁড়ালো সংকেত। চাঁদের আলো এসে পড়েছে জলাশয়টার উপর, কিন্তু কচুরিপানা আর শ্যাওলা আগাছায় ঢাকা সেই মজা পুকুরটা আর নেই। এখন এই পুকুরেই স্বচ্ছ কাঁচের মতো জল টলটল করছে, আর সেই জলে আয়নার মতো প্রতিফলিত হচ্ছে চাঁদের আলো। থরে থরে সেখানে ফুটে আছে শ্বেতপদ্ম। পায়ে পায়ে জলাশয়টার একেবারে কাছে গিয়ে দাঁড়ালো সংকেত। জলটা যেন একটু একটু করে উপরে উঠে আসছে ক্রমশ। হ্যাঁ হ্যাঁ, হয়তো যেন বড় যত্নে, বড় আদরে আমায় কাছে ডাকছে, আমায় কাছে ডাকছে। আমি আসছি যামিনী, আমি আসছি। ধীরে ধীরে ঠোঁটে একটা আলতো হাসি ফুটে উঠল সংকেতের। অতলান্ত জলের গভীর থেকে নির্নিমেষ চেয়ে আছে দুটো চোখ। সে চোখের রং নীল, ঘন নীল। শ্মশান যামিনী, ইন্টারেস্টিং নেম। স্ক্রিপ্টটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বিড়বিড় করে শব্দগুলো উচ্চারণ করলেন ইন্সপেক্টর শাসমল। তার সামনে চেয়ারে বসে আছে ক্রিউ টিমের একজন ছেলে। এটা শশাঙ্কবাবু, মানে শশাঙ্ক চক্রবর্তীর লেখা শেষ স্ক্রিপ্ট, তাই তো? হ্যাঁ স্যার। তা এত জায়গা থাকতে শুটিং করতে আপনারা রাজগঞ্জের মতো এমন একটা ধ্যারে গোবিন্দপুরে এলেন কেন? ইনফ্যাক্ট স্ক্রিপ্টেও দেখলাম জায়গার নাম রাজগঞ্জই আছে। রাজগঞ্জকে এত প্রেফারেন্স দেওয়ার কারণ কি? আই মিন, কোনো স্পেশাল কজ আছে নাকি? আগে এই শশাঙ্ক স্যারই জায়গাটা চুজ করেছিলেন স্যার। স্পেশাল কজ কিনা জানি না, তবে শুনেছি শশাঙ্ক স্যারের ছোটোবেলাটা এখানেই কেটেছে, রায়গঞ্জে। হয়তো সেই জন্য স্যারের মনে একটা ওই নস্টালজিয়া জেগে উঠেছিল হয়তো। আই সি। আচ্ছা, তুমি কি জানো মিস্টার চক্রবর্তী কি কোনো কারণে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন? তা তো বলতে পারবো না স্যার, সেরকম কিছু তো শুনিনি তেমন। শশাঙ্ক স্যারের তো সামনে আবার বিয়েও ঠিক হয়েছিল।
তবে একটা কথা স্যার। কি কথা? প্রথমেই হয়তো একটু ছোট মুখে বড় কথা হয়ে যাবে স্যার, তবে কিছু মনে করবেন না। শশাঙ্ক স্যারের মাথায় না একটু ওই মানে সামান্য একটু ছিট ছিল। আপনি ক্রিউয়ে যে কাউকে জিজ্ঞেস করে নিন স্যার, সবাই একই কথা বলবে। আপনি বলুন না স্যার, ছিট না থাকলে অত মোটা মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি ছেড়ে কেউ এই সাহিত্য টাইত্য নিয়ে মাথা ঘামায়? তার উপরে ওনার লেখা স্ক্রিপ্টগুলো সবই মানে ওই কেমন যেন ভাষা ভাষা, নাগাল পাওয়া যায় না। পাবলিকও নিতে চায় না তেমন, প্রডিউসাররাও তাই এখন একটু ওই মানে এড়িয়ে চলছে ওনাকে, কাজ টাজ করতে চাইছে না। আর তাছাড়া 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 কি? আরে বলুন বলুন। মানে শুনেছি স্যার, ওর ফ্যামিলিতেও নাকি সুইসাইডের পাগলামির একটা হিস্ট্রি আছে। এটা নাকি নতুন কিছু না। শশাঙ্ক স্যারের কোন এক কাকাও নাকি লেখালেখি করতেন, ওই ছবি টবি আঁকতেন, তারও নাকি এক কেস, মাথায় ছিট ছিল। শেষটায় নাকি তিনিও ওই সুইসাইডই করেন। সেই জন্যই তো শশাঙ্ক স্যার যখন চাকরি বাকরি ছেড়ে এই লাইনে এলেন, তখন ওর বাড়িতে এই নিয়ে নাকি হেভি আপত্তি করেছিল। তবে শশাঙ্ক স্যার তো ওসব শোনার লোক নয়। আচ্ছা, পুকুরে ওর লাশটা ভেসে উঠতে তুমি প্রথম দেখেছিলে, তাই তো? আর বলবেন না স্যার, কি হয়েছে জানেন? সকাল 8টা থেকে তো শুটিং ছিল। আমি ভোরবেলায় ব্রাশ করতে করতে পুকুরের ধারে গিয়ে দেখি এই অবস্থা। রাত্রিও সব ঠিকঠাক ছিল স্যার। রাত্রি 9টার মধ্যে প্যাক আপও হয়ে গিয়েছিল, খেয়ে দিয়ে যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়েও পড়েছে। কিন্তু এরই মধ্যে এসব কী যে হয়ে গেল কে জানে। বেশ, আমরা এখন চলি তাহলে। বডি আপাতত পোস্টমর্টমে যাচ্ছে, আশা করছি রিপোর্ট এলে আরও বিস্তারিত জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু রাজগঞ্জ ছেড়ে যেতে পারবেন না, ঠিক আছে? প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য আবার আসবো। আসি। কথাগুলো বলে হাত জোড় করে উপস্থিত জনতাকে নমস্কার জানিয়ে উঠে পড়েন ইন্সপেক্টর শাসমল। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কে একটা জিজ্ঞেস করে, আচ্ছা ইন্সপেক্টর স্যার, আপনাদের এত তাড়াতাড়ি খবরটা কে দিল বলুন তো? একটা অল্প বয়সী মেয়ে, কি যেন নাম বললো, সাম কামিনী না জামিনী, সেই তো থানায় এসে আমাদের ইনফর্ম করলো। তখনও ভোরের আলো ফোটেনি সেভাবে। এত তাড়াতাড়ি খবরটা পেলাম বলেই তো এখানে আসতে পারলাম। মেয়ে? না না, আমাদের ক্রিউতে তো কোনো মহিলা ফহিলা নেই স্যার। শুটিং তো সবে শুরুই হয়েছিল, এখনও তো সবাই এসে পৌঁছাতেই পারেনি, মেয়ে কোত্থেকে আসবে? সে কি কথা, এসব কি বলছো তুমি? আরে সত্যি স্যার, আর বাইরের কারোর পক্ষে তো এত তাড়াতাড়ি খবরটা জানা সম্ভবই না। আর তাছাড়া জায়গাটা তো আপনি দেখলেনই নিজের চোখে, চারপাশটা দেখুন কেমন নির্জন বলুন তো, একদম ফাঁকা। তা তো বটেই। আর এক মিনিট একটু আগে কি যেন একটা নাম বললেন না আপনি? হ্যাঁ, জামিনী। হ্যাঁ, জামিনী তো। এটা তো স্ক্রিপ্টের একটা ক্যারেক্টারের নাম স্যার। ওই ক্যারেক্টারে যার অভিনয় করার কথা ছিল, মানে ওই অভিনেত্রী, কি নাম, ছন্দা ব্যানার্জি, তিনি তো আমাদের এই প্রজেক্টের একমাত্র ফিমেল লিড। বাট ওনার তো আজকে আসার কথা, এখনও তো আসেনি। উনি এখনও জানেনই না খবরটা। শেষ হলো আমাদের আজকের গল্প শ্মশান যামিনী। আজকের গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে ধ্রুব, সুমিতা, অনুশ্রী, দিতিপ্রিয়া, শুভদীপ্ত, নীল, কিরিটি, অনুষ্কা ও কৌশিক। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।